হ্যালো বন্ধুরা, আজ আমি প্রথমবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই ফেস নিয়ে। কারণ অন্যদিন আমি রান্নার ভিডিও করি। যে সমস্ত বন্ধুরা এবং ভিউয়ার্সরা আমার এই ভিডিওগুলো দেখেন তারা আমার কথা শুনলে বুঝতে পারবেন। কারণ আমার এই সামনে কিন্তু ক্যামেরা রাখার কোনো রকম জায়গা নেই, জানালায় রাখা হয় না। আর আমি এই ভিডিওগুলো তৈরি করি হাতের সাহায্যে ক্যামেরাটা ধরে, সেটা আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আজ প্রথমবার আপনাদের সামনে হাজির হয়েছি আমি। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন, পাশে আছেন, তারা এইভাবেই আমার পাশে থাকবেন। তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা রইল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই বোনটির পাশে থাকবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে এইভাবেই থাকবেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো একটি চিকেন পকোড়ার রেসিপি। আর এই চিকেন পকোড়ার রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। আর সেটা আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আপনাদের একটা কথা বলি, যে সমস্ত বন্ধুরা এই ভিডিওগুলো দেখেন এবং এই রেসিপিগুলো তৈরি করতে যান তাদেরকে বলবো যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তা না হলে রেসিপিটা হয়তো খেতে ভালো হবে না, মাঝপথে দেখে হয়তো দেখলেন না, তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো নাও হতে পারে। সেই কারণে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে তৈরি করবেন, তাহলে আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে, কোনো রকম ভাবে কোনো কিছু নষ্ট হবে না। শুধুমাত্র ভিডিওটা একবার ফলো করে নেবেন, তাহলে আপনারা তৈরি করতে পারবেন, খুব সহজে তৈরি করতে পারবেন। কারণ আমি প্রতিটা ভিডিও একদম ঘরোয়া উপায়ে, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে আপনাদের দেখাই। আজ আপনাদের জন্য একটি চিকেন পকোড়া রেসিপি নিয়ে এসেছি। আর তার জন্য আমি কি কি নিয়েছি উপকরণগুলো সেগুলো সব আপনাদের আমি দেখিয়ে দেবো। আর এর জন্য আমি চিকেনও নিয়ে নিয়েছি, সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে একবার ফলো করুন। আর এইভাবে তৈরি করে আপনারা বাড়িতে করে দেখবেন যে আপনাদের রেসিপিটাও খুবই সুন্দর হবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। চলুন আর বেশি কথা বলবো না, এবার আমি কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি 500 গ্রাম মতো মাংস। এগুলো আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন, ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আমি এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধনিয়া নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। হাফ কাপ বেসন, লেবু থেকে হাফ আমি কেটে নিয়েছি অর্ধেকটা, কাঁচা লঙ্কা, আদা রসুন আর কাঁচা জিরে আমি পেস্ট করে নিয়েছি। 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ জোয়ান আর 100 গ্রাম টক দই, স্বাদ মতো লবণ আর তেল নিয়ে নেব। এবার আমি মাংসটাকে ভালো করে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। এই মাংসটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা জিরে লঙ্কার পেস্ট, যেটা পেস্ট করেছিলাম সেটা আমি খুব ভালো করে মাখাবো। আর মাখানোর সময় খেয়াল রাখবেন সবসময় যে প্রত্যেকটা মাংসর গায়ে যেন এই মশলাগুলো লাগে। রেখে দেওয়া হলুদ লঙ্কা ধনিয়া সব কিছুর গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি যে অর্ধেক লেবু রেখেছিলাম সেই অর্ধেক লেবুটাও এর মধ্যে ভালো করে চিপে দিয়ে দিয়েছি। আর এই লেবুটা দেওয়ার ফলে মাংসগুলো খুবই সুন্দর হবে, টাইট হবে আর খেতেও খুব ভালো লাগবে। জোয়ানটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দেবো, কিন্তু আমি একবারে দেবো না, আমি ধীরে ধীরে দেবো। আর এটাকে খুব ভালো করে মাখাবো। আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি। এই মশলাগুলো সব যদি উপকরণগুলো একবারে দিয়ে দেন তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে আর প্রত্যেকটা মাংসর গায়ে লাগবে না। সেই কারণে এইগুলো ধীরে ধীরে দেবেন আর মাখাবেন। টক দইটা এবার আমি দিয়ে দিয়েছি আর এটাও আমি খুব সুন্দর করে দেখুন মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাংসর গায়ে কিন্তু এইভাবেই মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা খেতে খুবই সুন্দর হবে। আর তা না হলে কোনো কোনো জায়গায় তো গুটি বেঁধে যাবে, মাংস গায়ে লাগবে না। কর্নফ্লাওয়ারটাও ঢেলে দিয়েছি আর এটাও হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বন্ধুকে বলবো এই রেসিপিটা যারা তৈরি করবেন খুব ভালো করে এইভাবে ধীরে সুস্থে তৈরি করবেন। রেখে দেওয়া হাফ কাপ বেসন সেটাও আমি ঢেলে দিয়েছি আর এটাও আমি খুব ভালো করে মাখাচ্ছি। কিন্তু একটা জিনিস ভালো করে ফলো করেছেন, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি, জলের ব্যবহার করিনি। তারপরে এটা খুবই সুন্দরভাবে মাংসের সঙ্গে মাখানো হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন এটা কোনো রকম ভাবে কিন্তু কোনো জায়গায় শুকনো নেই, মাখানো হয়ে গেছে। আর আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। এটা আমি প্রায় আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। আধ ঘন্টা পর আমি গ্যাস ওভেনটাকে চালু করে দিয়েছি। আপনারা এটা সঙ্গে সঙ্গেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এই তেলটা আমি গরম করে নেব আর গরম করে নেওয়ার পর গ্যাস ওভেনটাকে একদম ধীরে দিয়ে দেব।
এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি একটু টুকরো দিয়ে দেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। আর গ্যাস ওভেনটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ এই মাংসটা কাঁচা মাংস, আর এটাকে খুব ধীরে সুস্থে তৈরি করতে হবে, তা নাহলে ভিতরে কাঁচা থাকবে মাংস, খেতে একদম ভালো লাগবে না, পকোড়াটা সুন্দরভাবে তৈরি হবে না। সেই কারণে বলছি সকল ভিউয়ার্স এবং বন্ধুদের যখন তৈরি করবেন অবশ্যই এই ভিডিওটা খুব ভালো করে ফলো করবেন, তাহলে আপনাদের পকোড়াগুলো কিন্তু আমার মতোই খুবই সুন্দর অসাধারণ হবে। একদম যেমন দেখতে হবে তেমন খেতে হবে, তাই খুবই ধীরে সুস্থে করবেন। আর এইভাবে আমি একটা শিকের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ধীরে সুস্থে ভেজে নেব। আর দেখে তো বুঝতেই পারছেন আমি গ্যাস ওভেনটা জোরে দিইনি, জোরে দিলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে লাল হয়ে যেত। এটা ধীরে ধীরে সিদ্ধও হচ্ছে আর এটা ভাজি হয়ে যাচ্ছে। আর এটা খেতে যে কতটা সুন্দর হবে সেটা তো তৈরি করার পরই বুঝতে পারবেন আপনারা। আর মাংস সকলে খেতে পছন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক আমরা সকলে কিন্তু এই মাংস খেতে খুবই পছন্দ করি। আর যখনই মাংস আসে তখনই এই ধরনের তৈরি করে ফেলবেন চিকেন পকোড়া, আর দেখবেন খেয়ে একবার যদি তৈরি করে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে। আমি এইভাবে দেখুন সবগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি, আর কালারটা কতটা সুন্দর এসছে এটা তো দেখে বুঝতেই পারছেন যে এটা আমি কিন্তু লাল পুড়িয়ে ফেলিনি, একদমই সুন্দর হয়েছে এই কালারটা। আর খেতেও একদম মুচমুচে দারুণ হবে, ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। বারবার করে বলছি এটা কিন্তু খুবই ধীরে সুস্থে করবেন, গ্যাস ওভেনটাকে বাড়াবেন না, তাহলে মাংসটা ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। আবার আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবেই ধীরে সুস্থে কিন্তু আমি এগুলোও ভেজে নেব। আর তেলটা দেখে বুঝতেই পারছেন গ্যাস ওভেনটা আমার কিন্তু ধীরে দেওয়া আছে, আমি কিন্তু বাড়াইনি। আর এইভাবে আবার আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো, আর এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পকোড়া তৈরি করলে আমার ঈশাবাবু তো তর্স হয় না, সবার প্রথমে ও হাজির হয়ে যায় খাওয়ার জন্য, কারণ বাচ্চাদের তো এইসব দেখে বেশি খেতে ইচ্ছা করে, আমাদের ইচ্ছা করে, কিন্তু বাচ্চারা সবার প্রথমে হাজির হয়ে যায় খাওয়ার জন্য। আর ও আমার পাশে ঘুরঘুর করছে খাওয়ার জন্য। আপনাদের বাচ্চারাও আমার ঈশাবাবুর মতো করে নাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা শুধু রেসিপি তৈরি করি না, আমরা রেসিপি তৈরি করার পর যখন এটা খেয়ে কেউ প্রশংসা করে তখন আমাদের খুবই ভালো লাগে। তাই সকল বন্ধুকে বলবো যে যখন রেসিপি তৈরি করে খাওয়াবেন তখন কিন্তু খুব ধীরে সুস্থে মন দিয়ে তারপর তৈরি করবেন, তাহলে দেখবেন যারা এই রেসিপিগুলো আপনাদের খাবে তারাও আপনাদের খুবই প্রশংসা করবে। ওই দেখুন আমার ঈশাবাবু হাজির হয়েছে, আর গরম নিতে পারছে না। কতটা সময় ধরে আমি ধীরে সুস্থে এটা ভাজছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ঠিক একইভাবে এইভাবে ভাজবেন, তাহলে কিন্তু মাংসের ভিতরটাও সিদ্ধ হবে আর ওপরটাও ক্রিসপি হবে। এইভাবেই তৈরি করবেন, আর একবার তৈরি করে দেখুন সকল বন্ধুরা এবং ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন এটা কতটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও টেস্টফুল হয়েছে। আমি এগুলো সব ভেজে তুলে নেব। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন, আমার তো দেখে খুব ভালো লাগছে। আর আপনারা যখন তৈরি করবেন তখন দেখবেন আপনাদেরও ভালো লাগবে। শুধুমাত্র যারা খায় তারাই প্রশংসা করে না, কিন্তু রান্না তৈরি হলে নিজেদেরও খুব ভালো লাগে। এই দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। আর আমি শসা, পেঁয়াজ আর টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এই পকোড়াগুলো খাওয়ার জন্য। এইভাবে আপনারাও তৈরি করুন, ঘরে যখনই মাংস আসবে তখনই তৈরি করে দেখবেন। একবার তৈরি করলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে, আর তখন তৈরি করবেন আর খেয়ে দেখবেন।